আপনারা যদি মাথায় বন্দুক ঠেকিয়ে রাখেন এবং আপনারা ভাবেন যদি এই প্রেসারে আমরা ট্রেড ডিল সই করে দেব, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা কোনো অবস্থাতেই আপনাদের দেওয়া শর্তে কোনোভাবেই রাজি হব না। কালকে ভারতের পক্ষ থেকে এই ধরনের একটা স্টেটমেন্ট সরাসরি আমেরিকার উদ্দেশ্যে দেওয়া হলো। এবং শুধু আমেরিকা নয়, কালকে ভারত, চায়না, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা, এই তিন প্রভাবশালী আলাদা আলাদা যে দেশগুলো আছে তাদের বিপক্ষে কড়া একটি স্টেটমেন্ট দিলেন। কিছুদিন আগে বাংলাদেশের পক্ষ থেকে ভাসিয়ে দেওয়া হয়েছিল মোহাম্মদ ইউনূসের একটি চিঠি, এবং তারপরেই নাকি ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রেড পলিসি তা সম্পূর্ণভাবে পরিবর্তন করে রেসিপ্রোকাল ট্যারিফ আপাতত 3 মাসের জন্য তিনি স্থগিত রেখেছেন। কালকে আমেরিকা নিজে স্বীকার করেছে এই 3 মাস সময় তারা ভারতের সঙ্গে কথাবার্তা বলতে চান। এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও কিন্তু ভারত সফরে আসছেন এবং জয়শঙ্করের সঙ্গে একটি মিটিং করবেন। আমি এই বিষয়ে একটি দীর্ঘ ভিডিও বা একটি আপডেটেড ভিডিও পরবর্তীকালে বানাবো। কিন্তু আসল কথায় ফিরি। কালকে ভারতবর্ষ যেরকম ভাবে এই ট্রেড পলিসি, ট্রেড ডিল এবং ট্যারিফ যুদ্ধকে রিপ্লাই করেছে, তা নিঃসন্দেহে বিশ্বের সমস্ত দেশ কিন্তু চমকে গেছে। বলে রাখা ভালো, চায়না কিন্তু সরাসরিভাবে ভারতের এই রকম স্টেটমেন্ট দেখে স্তম্ভিত, এবং তারা বুঝতে শুরু করেছেন এই ভারতের ডিপ্লোম্যাসি পলিসি, ফরেন পলিসি সম্পূর্ণভাবে বদলে গেছে। কালকে ভারতের কমার্স মিনিস্টার কি বলেছেন? পরিষ্কারভাবে তিনি কালকে বলেছেন, আমরা কখনোই নেগোশিয়েট করব না গান পয়েন্টের সামনে দাঁড়িয়ে, অর্থাৎ উই ডাজ নট নেগোশিয়েট অ্যাট গান পয়েন্ট। ইন্ডিয়া উড নট প্রেসারড টু ন্যাস্টি ডিসিশন অ্যান্ড রিঅ্যাফার্মড দ্যাট ন্যাশনাল ইন্টারেস্ট। পরিষ্কারভাবে তিনি বলেছেন, আপনারা যদি আমাদের মাথায় বন্দুক ঠেকান, তাহলে আপনারা কখনোই ভাববেন না এই বন্দুক ঠেকানোর ফলে আপনারা আমাদের উপর চাপ সৃষ্টি করবেন এবং তাড়াহুড়োতে একটা সিদ্ধান্ত নিয়ে নেব আমরা। কারণ এক্ষেত্রে আমাদের ভাবতে হবে আমাদের দেশ কি চায়, আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের কথা ভাবতে হবে, এবং দেশের জন্য ক্ষতি হতে পারে এরকম কোনো সিদ্ধান্ত আমরা আপনাদের সঙ্গে সহমতে না গেলে সই করব না। অর্থাৎ আমেরিকার পক্ষ থেকে হঠাৎ করে ট্রেড ডিল নিয়ে যেভাবে ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা করার একটা চেষ্টা করা হচ্ছে, ভারত কিন্তু স্পষ্টত কালকে জানিয়ে দিল তাড়াহুড়ো করে নয়, আপনাদের দেওয়া শর্ত নয়। যদি আমাদের সঙ্গে ট্রেড পলিসি আপনারা এগ্রিমেন্ট করতে চান, তাহলে আমাদের কথা মানতে হবে। এবার সমস্যাটা ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে? আমেরিকার পক্ষ থেকে একাধিক বিষয়ে কিন্তু বিভিন্ন মন্তব্য করা হয়েছে, অবজেকশন করা হয়েছে। দুই দেশের মধ্যে যদি চুক্তি হয়, এই ধরনের অবজেকশন কিন্তু স্বাভাবিক। কিন্তু আমেরিকার মতো একটা প্রভাবশালী দেশ ভারতবর্ষের সঙ্গে বারংবার এই চুক্তি করতে চাইছে, আর পাশের দেশ মোহাম্মদ ইউনূস উল্লাস প্রকাশ করছেন যে তার চিঠিতেই ডোনাল্ড ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসছেন। আমি ভাবতেও পারি না, মেলাতেও পারি না, এবং ডিপ্লোম্যাসিক যে মেলবন্ধনগুলো আছে সেগুলোকে সরু সুতো দিয়ে গাঁথতেও পারি না। ভাবলে অবাক লাগে সে দেশের মিডিয়া ঠিক কোন জায়গায় বসে আছে এবং আন্তর্জাতিক স্তর ভারতকে ঠিক কোন আঙ্গিনায় দেখতে শুরু করে দিয়েছে। কালকে ভারতের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। পরিষ্কারভাবে আমেরিকা জানিয়ে দেওয়া হয়েছে, আমরা এগ্রিকালচার প্রোডাক্টের এন্ট্রি ভারতবর্ষে করতে দেব না। কারণ ভারতবর্ষে এখনো 47% বা 46 to 7% মানুষ এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে বসবাস করেন। এমনকি এগ্রিকালচার শুধু তো নয়, এগ্রিকালচার বিভিন্ন প্রোডাক্ট কিন্তু বিক্রি করেন। সেখানে আমেরিকার ফার্মার্সদের এই এগ্রিকালচার প্রোডাক্ট বিক্রি করার পার্সেন্টেজটা হলো 1%। অর্থাৎ আপনাদের ওই 1% ফার্মার্সকে বাঁচানোর জন্য আমাদের দেশের 46% এগ্রিকালচারের সঙ্গে জড়িত মানুষকে আমরা বলি দিতে পারবো না। এবং কোনো অবস্থাতেই আমাদের যে লক্ষ্য সেটা হলো বিকশিত ভারত 2047, এই পার্টিকুলার পলিসি থেকে আমরা কখনোই ফিরে আসবো না। অর্থাৎ বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমরা এই পলিসি যদি করিও, আমাদের মাথায় রাখতে হবে ভারতীয়দের সুরক্ষা, ভারতীয়দের সিকিউরিটি, ভারতের যে মূল্যবোধ, ভারতের যে ভবিষ্যৎ সম্ভাবনা, কোনো কিছুকেই আমরা বিসর্জন দেব না। আমেরিকানদের পক্ষ থেকে ট্রেড পলিসি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলা হয়। পরবর্তীকালে ডিফেন্স পলিসির বিভিন্ন সেকশন নিয়ে তারা অভিযোগ করেন। কারণ ভারতের ডিফেন্স পলিসিতে পরিষ্কার বলা আছে, যদি আমেরিকার কোনো কোম্পানি ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে চায়, তাহলে 30% কাঁচামাল ভারত থেকেই তাদের বিভিন্ন জায়গা থেকে কিনতে হবে। প্রসঙ্গত এক্ষেত্রে ডিফেন্স সেক্টর সিকিউরিটির পারপাসটা আমাদের সামনে আনেন। বলা হয় 100% মেড ইন আমেরিকা বা মেড ইন ইউরোপ কিংবা মেড ইন চায়না প্রোডাক্ট হলে অনেক বেশি সিকিউরিটি রিজনের একটা থ্রেট আসার কিন্তু সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ইসরায়েল এবং হিজবুল্লাহদের মধ্যে পেজার অ্যাটাকের প্রসঙ্গ আমি আগের ভিডিওতে বলেছিলাম। পার্টিকুলারলি ভারত সরকার কালকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে, আপনারা বারবার মাথায় বন্দুক রাখবেন
এবং বলবেন আমাদের সঙ্গে চুক্তি করতে, সেই জায়গায় এই ভারতবর্ষ কিন্তু বর্তমানে নেই। অর্থাৎ আপনাদের দেওয়া বিভিন্ন শর্ত নয়, আমরা যেটা বলবো সেই অনুযায়ী আপনাদের কিন্তু করতে হবে। পাশাপাশি ভারতবর্ষের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল ইউরোপীয় ইউনিয়ন এবং চায়না নিয়েও কিন্তু মুখ খুলেছেন। তিনি চায়না নিয়ে সরাসরি বলেছেন, চাইনিজ কোম্পানির যে এফডিআই করার কথা ভাবে, ভারতবর্ষে যে এফডিআই পলিসি তারা অ্যাডাপ্ট করতে চায়, সেই পলিসি কিন্তু তাদেরকে স্বপ্নের মতোই থেকে যাবে। অর্থাৎ কোনো অবস্থাতেই চায়নার সাথে ভারতের যে সম্পর্ক, তা কিন্তু বর্তমানে পরিবর্তন করার কোনো জায়গা নেই। আপনারা জানেন চায়নার উপরে ডোনাল্ড ট্রাম্পের যে সরকার, তারা 125% রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করে দিয়েছে। এর ফলে চাইনিজ কোম্পানিগুলো ভারতের মার্কেটে বিস্তীর্ণ জায়গা জুড়ে নতুন অফার চালু করে দিয়েছে। যে জিনিসটার দাম ছিল 20 টাকা, হয়তো দেখা যাচ্ছে সেই জিনিসটার দাম কমিয়ে তারা 12 বা 15 টাকা করে দিয়েছে। ফলে তারা চাইছে দাম কমিয়ে অনেক বেশি কোয়ান্টিটিতে যারা প্রোডাক্ট যেন বিক্রি করতে পারে, এবং সেটাও ভারতের মার্কেটে। কালকে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয়েছে, এই রকম সুযোগ সুবিধা ভারত আপাতত দেওয়ার কথা চায়নাকে ভাবছে না। ইউরোপীয় ইউনিয়নের প্রসঙ্গে আসি। কালকে ভারতবর্ষ ইউরোপীয় ইউনিয়নকে কড়া একটা ধমক দিয়েছে। তারা ভারতবর্ষের সঙ্গে জিরো ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। আপনারা জানেন কিছুদিন আগে 27টা দেশের যে প্রতিনিধি সেই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ভারতের সঙ্গে আসে, এবং ভারতবর্ষে এসে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করে তারা বিভিন্ন ক্ষেত্রে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চাইছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে কি জানেন? তারা জিনিসপত্র 0% ট্যারিফে বিক্রি করতে দেবে। কিন্তু উল্টো দিকে একটা কিন্তু ঘাপলা আছে। তাদের পলিসিতে উল্লেখ করা হয়েছে, যদি সেই জিনিসটি বানাতে নির্দিষ্ট পরিমাণ কার্বন খরচ করা হয়, তাহলে সেই শতাংশের উপর তারা ট্যাক্স লাগাবে। অর্থাৎ ধরুন একটি মোমবাতি তৈরি করতে, উদাহরণস্বরূপ বলছি, একটি মোমবাতি তৈরি করতে তারা দেখলো 10% কার্বন ব্যবহার করেছে ভারতবর্ষ, তাহলে মোমবাতিটা বিক্রি করতে ইউরোপীয় ইউনিয়নকে 10% ট্যারিফ দিতে হবে, অর্থাৎ শুল্ক দিতে হবে। অর্থাৎ তারা সরাসরি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানে কোনো প্রোডাক্টের উপর 0% ট্যারিফ লাগিয়ে প্রচার করছে, কিন্তু ওই প্রোডাক্টে 0% থেকে 5% কার্বন থাকলেও ওই 5% মানে ট্যাক্স কিন্তু তারা বা তাদের সরকার কিন্তু নেবে। অর্থাৎ এই ধরনের হিপোক্রেসি ভারতবর্ষ কোনোভাবে মানবে না। কালকে ভারতবর্ষের পক্ষ থেকে সরাসরি একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বলছে আমাদের প্রয়োজন নেই আপনাদের সঙ্গে বিজনেস করতে, কিন্তু বিজনেস করে আপনারা বলবেন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, অথচ আপনারা কার্বন ট্যাক্স নেবেন, তা তো একসাথে হতে পারে না। এবার এই প্রসঙ্গ যেখান থেকে শুরু করেছিলাম, কালকে 3টে দেশকে যেভাবে ভারত সরকার রিপ্লাই দিয়েছে, আমার মনে হয় ভারতবর্ষের প্রভাব নিয়ে এই মুহূর্তে কিন্তু ভাবার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্নটা হলো যে মোহাম্মদ ইউনূস দিনের পর দিন ভারতকে হুমকি বা হুঁশিয়ারি দিতে চান, তিনি কি শিখবেন আদতে? কারণ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে তিনি চিঠির যে লিখেছিলেন, সেই চিঠির বিস্ফোরক কিছু কথাবার্তা আমি আপনাদের সামনে ফাঁস করেছিলাম। সেখানে তিনি বলেছেন, আমরা আপনাদের সঙ্গেও এই ট্যারিফ বিভিন্ন কর্মকাণ্ড করতে চাই, এবং আমরা চাই আমেরিকান ফার্মার এবং এগ্রিকালচার প্রোডাক্ট যেন বাংলাদেশের মার্কেটে ব্যবসা বাণিজ্য করতে পারে। আর ভারত বলল, আমরা কোনো অবস্থাতেই আমেরিকার এগ্রিকালচার প্রোডাক্ট কিন্তু ভারতবর্ষে ঢুকতেই দেব না। এক্ষেত্রে মোহাম্মদ ইউনূসটা দেখুন, মোহাম্মদ ইউনূস যদি রেসিপ্রোকাল ট্যারিফটা কমিয়ে দিত এই চিঠির পর, তাহলে প্রচার করতেন তার যে চিঠি, তার ফলেই কিন্তু বাংলাদেশের এই বিভিন্ন ক্ষেত্রে তিনি ছাড় পেয়েছেন। কারণ এখন তো তিনি তা বলতে পারছেন না। মানে ডোনাল্ড ট্রাম্প তো 70টা দেশের ট্যারিফ একসঙ্গে 3 মাস পিছিয়ে দিয়েছেন, এবং এই ধরনের এগ্রিমেন্ট গুলো করার জন্য ভারতকে প্রেসারাইজড করছেন। উল্টো দিকে এখনকার অবস্থায় বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের সাফল্য এটা প্রচার করলেও তারা নিজেরাও জানেন মোহাম্মদ ইউনূসের চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের কিচ্ছু আসা যায়নি। কিন্তু যদি আসা যেত বা ট্যারিফ যদি কমাতো, তাহলেও কিন্তু বাংলাদেশ ক্ষতির সম্মুখীন হতো, যদি এগ্রিকালচার প্রোডাক্ট আমেরিকার মার্কেটের প্রোডাক্টগুলো পুরো ওভারটেক করে যেত। অর্থাৎ তিনি প্রস্তাব দিয়েছিলেন, ট্যারিফ কমান, এগ্রিকালচার প্রোডাক্টকে বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্য করতে দেব। পার্থক্য তো এটাই। যদি আপনি ডিপ্লোম্যাটিক পলিসি শেষ অবধি সোজা করে মেরুদণ্ড সোজা রেখে ধরে না রাখতে পারেন, তাহলে বাংলাদেশের মতোই এরকম চিঠি চামারি করতে হবে। ভারতবর্ষ কিন্তু আজ অবধি আমেরিকাকে একটা চিঠি অবধি দেয়নি, তারা আলাপ আলোচনা স্তরে গেছে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একটা শব্দ কিন্তু তারা ব্যয় করেনি, কারণ ভারতবর্ষ বুঝতে পেরেছিল এই রেসিপ্রোকাল ট্যারিফের এই যুদ্ধ যেখানে যাচ্ছে, তাতে ডোনাল্ড ট্রাম্প নিজেই পিছিয়ে আসতে বাধ্য হবেন। আর এটাকেই বলে ক্যালকুলেশন। যার ক্যালকুলেশন যতটা শক্তিশালী, সেই দেশের ফরেন পলিসি এবং ডিপ্লোমেসি ঠিক ততটাই শক্তিশালী। যা জয়শঙ্কর দেখালেন, মোহাম্মদ ইউনূস এই অঙ্কটাই করলেন না, উল্টে একটি চিঠি দিয়ে ভিখারির মতো হাত জোর করে বললেন, দয়া করে ট্যারিফ যুদ্ধটা পিছিয়ে দিন, আমাদের উপর ট্যারিফ লাগাবেন না, আমরা আপনাদেরকে আমাদের এগ্রিকালচার প্রোডাক্টের মার্কেটটা খুলে দিচ্ছি। ভাবতে পারতেন
যদি মোহাম্মদ ইউনূসের এই প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প রাজি হয়ে যেত, তাহলে বাংলাদেশের যে কৃষক সমাজ বস্ত্র শিল্পীদের মতোই এক নিমেষে শেষ হয়ে যেত। তা বাংলাদেশের মানুষ গভীরে গিয়ে ভাবলেন না, ভারত ভাবলো বলে এই ধরনের পাল্টা উত্তরটা দিতে পারলো। সত্যি কি বাংলাদেশে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এখনো ভারতের থেকে কিছু শিখবেন না? এই প্রশ্ন আমি রাখলাম আপনাদের উদ্দেশ্যে। ধন্যবাদ।